খুলনা ও রাজশাহী বিভাগের 7 জেলার উপরে বইছে তীব্র তাপপ্রবাহ। এপ্রিল জুড়েই অব্যাহত থাকার পূর্বাভাস। সারা দেশে তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোক। বেশি ঝুঁকিতে বয়স্ক, প্রতিবন্ধী এবং শিশুরা। দীর্ঘক্ষণ রোদে না থাকার পরামর্শ। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ক্লিনিকের স্বাস্থ্যসেবা বন্ধ, রোগীদের দুর্ভোগ, চিকিৎসককে লাঞ্ছিতের প্রতিবাদ। উপজেলা নির্বাচনের প্রতীক পেয়েই প্রচারের প্রার্থীরা। যৌথ বাহিনীর অভিযান চালায় রুমা, থানচি, রোয়াংছড়িতে নির্বাচন স্থগিত। স্বাগত জানাচ্ছি সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। গোটা এপ্রিল জুড়ে অব্যাহত থাকবে তাপপ্রবাহ। এদিকে গত 24 ঘন্টায় দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 40.4 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয় 38.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে কাল আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। এপ্রিলের শুরু থেকেই রাজধানী সহ সারা দেশে বাড়তে থাকে গরমের তীব্রতা। বৈশাখের পর দেশ জুড়ে শুরু হয় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। কোথাও কোথাও যা রূপ নিয়েছে তীব্র তাপপ্রবাহে। আবহাওয়া অফিস বলছে রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, রংপুর, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আসলে এপ্রিল মাস এটা হচ্ছে আমাদের কি গ্রীষ্মকাল, এবং এপ্রিল মাসটাকে হচ্ছে আমাদের দেশের উষ্ণতম মাস। পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ ব্যতীত সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহটা অব্যাহত থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে গরমের অস্বস্তি। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এই মাস ব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকবে। হ্যাঁ, তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগের প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। বুধবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীর বাগমারায় খেতে কাজ করার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মন্টু হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মন্টু হোসেন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, সোমবার বাড়ির পাশে ভুট্টা খেতে কাজ করতে যান মন্টু। বেলা 12:30টার দিকে তার স্ত্রী সাজেদা বেগম মন্টুর জন্য পানি নিয়ে মাঠে গেলে স্বামীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। সাথে সাথে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক জানিয়েছেন, পরিবারের তথ্য মতে মন্টুর কোনো রোগ ছিল না, তিনি হিটস্ট্রোকেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, যেই তাপমাত্রা দেখছি রাজশাহীর, সার্বিকভাবে কি পরিস্থিতি? রাস্তাঘাটে কি লোকজন চলছেন? রাজশাহীতে কিন্তু আজকের যে তাপমাত্রা সেটি 40.2 ডিগ্রি সেলসিয়াস। এর আগে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে যে তাপমাত্রা সেটি যেহেতু বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ কম থাকায় কিন্তু 40.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার পরও অনুভূতি কিন্তু আরও বেশি হচ্ছে। এবং আবহাওয়া দপ্তরের কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে জলীয় বাষ্পর পরিমাণ কম থাকার কারণে অনুভূতিটা একটু বেশি হচ্ছে, অর্থাৎ তীব্র গরম অনুভূত হচ্ছে এবং তীব্র যে তাপদাহ চলছে রাজশাহী বেশ কয়েকদিন ধরে কিন্তু তীব্র যে তাপদাহ চলছে। রাস্তাঘাটে আমরা অন্য সময় যেই ধরনের পথচারীদের পদচারণা দেখি, ঠিক এই সময় কিন্তু সেটি নেই। অর্থাৎ খুব প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন তারা সাথে ছাতা নিয়ে বের হচ্ছেন। তবে সবচেয়ে বেশি যে দুর্ভোগ বা কষ্টের কথা বলি না কেন, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ বা দিনমজুর যারা রয়েছেন তাদের কষ্টটাই কিন্তু চরমে। সেই সাথে যারা মাঠে কাজ করেন, ডেলি লিভার হিসেবে কাজ করেন,
তাদেরও কিন্তু দুর্ভোগটা চরমে। এর আগে গতকালকে একজন হিট স্ট্রোকে মারা গেছেন, অর্থাৎ রাজশাহীর বাগমারায় এই ঘটনাটি ঘটেছিল। কিন্তু আমরা দেখেছি যে এর আগে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেছিলাম, সেখানে কিন্তু দেখেছি যে শিশু ওয়ার্ডে সেখানে অনেক কিন্তু ভর্তি হয়েছে, অর্থাৎ 150টি আসনের বিপরীতে সেখানে চিকিৎসা নিচ্ছেন 550 জন। এবং চিকিৎসকরা বলছেন যে বিশেষ করে শিশু যারা রয়েছেন তারা ডায়রিয়া আক্রান্ত হয়ে এই ধরনের ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। আগে যেখানে গড়ে 30 থেকে 35 জন আসতো, এখন সেখানে প্রায় 50 জন করে রোগী আসছেন শিশুরা। সেই সাথে কিন্তু যারা বয়স্ক রয়েছেন তাদের মেডিসিন বিভাগেও আমরা দেখেছি সেখানে কিন্তু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। অপরদিকে রাজশাহী যেহেতু কৃষি প্রধান অঞ্চল, এখানে কিন্তু যে বৈরী আবহাওয়া যাচ্ছে, তীব্র তাপদাহ খরা যাচ্ছে, এর ফলে কিন্তু আবহাওয়া এরপরে কৃষি খাতে কিন্তু এর একটি বিরূপ প্রভাব পড়ছে, যার ফলে তীব্র তাপদাহ একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত হচ্ছে, অপরদিকে কৃষি খাতেও কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। সেই সাথে কিন্তু এবার উৎপাদন যে আবহাওয়া চলছে তাতে কিন্তু উৎপাদন ব্যাহত হবে এমনটি বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। প্রচন্ড গরমে নানা রোগের পাশাপাশি বাড়ছে হিট স্ট্রোকের সংখ্যা। সম্প্রতি মৃত্যু হয়েছে কয়েকজনের। চিকিৎসকরা বলছেন বেশি ঝুঁকিতে বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং পথ শিশুরা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। একটানা দীর্ঘক্ষণ থাকা যাবে না রোদে। এছাড়া ফলমূল, সালাইন এবং বিশুদ্ধ পানি খেতে হবে বেশি। সুতি কাপড়ের হালকা পোশাক পরার পরামর্শ বিশেষজ্ঞদের। গরমের তীব্রতায় হাঁসফাঁস জনজীবন। দুপুরের রোদে রাস্তায় খুব বেশি লোকের দেখা না মিললেও জীবিকার তাগিদে কেউ কেউ বাধ্য হয়ে ঘরের বাইরে যাচ্ছেন। চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় রোদে থাকার কারণে হিট স্ট্রোকের আশঙ্কা রয়েছে। এর মধ্যে বেশি ঝুঁকিতে প্রবীণরা, যাদের রয়েছে ডায়াবেটিস, হৃদরোগ ও রক্তচাপ সহ অন্যান্য রোগ। তাই কিছুক্ষণ পরপর ছায়ায় বসে বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের। ঘাম বন্ধ হলে তাপ তো আর বের হতে পারে না, বডিতে তাপটা জমতে জমতে 105 ডিগ্রি ক্রস করে। রোগীর দেখা যায় মাথা ঘোরা, মাথা ব্যথা, দুর্বল, ক্লান্তি, টায়ার্ড, বমি বমি ভাব। এক পর্যায়ে রোগী কিন্তু অজ্ঞান হয়ে যায়। এটিকেই বলে হিট স্ট্রোক। যারা পথ শিশু তাদের জন্য আমাদেরকে তো ভাবতে হবে, তো ওরা তো পথেই থাকে এবং কিছু কিছু শ্রমিকও আছে যারা জীবিকার কারণে তারা হয়তো বা শ্রম দিচ্ছে। এই শিশুগুলা কিন্তু রোদের ভিতরে কাজ করার থেকে বিরত রাখতে হবে, কারণ তাদেরকে ছায়ায় বসে কাজ করতে হবে। গরমে দেখা দিচ্ছে শিশুদের নিউমোনিয়া সহ নানা রোগ। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের ফলমূল, মৌসুমী শাকসবজি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। এছাড়া বিশুদ্ধ পানি, গ্লুকোজ খেতে হবে। তবে তৈলাক্ত ও বাইরের খাবার না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ডিহাইড্রেশন বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর। পানি শূন্যতা যাতে কোনোভাবে না হয় এই জিনিসটা স্পেশালি খেয়াল করতে, এবং ঘুমটাও রাত্রেবেলা তারা যেই জায়গাটা থাকবে সেটা তুলনামূলক মানে যেন ঠান্ডা স্থান হয়। লবণ মিশ্রিত পানি এটা হলে ভালো হয়। মাঝে মাঝে ইচ্ছে হলে ওটস স্যালাইন খেতে পারেন। আপনি যেটি খান, পানি, ডাব, ওটস স্যালাইন, ফলমূলের রস, শরবত সবই খেতে পারবেন। পানি মিশ্রণ করে খেলে হয়। অল্প অল্প করে বারবার একটু পানি খাবেন। গরমে বাইরে গেলে সুতির পাতলা কাপড় পরার পরামর্শ দিচ্ছেন তারা। আর কারো হিট স্ট্রোক হলে দ্রুত ঠান্ডা জায়গায় নিয়ে গায়ে পানি ঢালতে হবে এবং দ্রুত হাসপাতালে নিতে হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমে দেশের বিভিন্ন হাসপাতালে বেড়েছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগের প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গরম থেকে সুরক্ষায় শিশুদের দিনের বেলায় ঘরের মধ্যে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাপপ্রবাহের কারণে বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে 46 শয্যার বিপরীতে ভর্তি আছে 2 শতাধিক রোগী। বহির্বিভাগেও বেড়েছে চাপ। স্বাভাবিক সময়ে 200-250 শিশু রোগী চিকিৎসা নিলেও বর্তমানে চিকিৎসা নিচ্ছে 5 শতাধিক। গরমের কারণে ওর মূলত জ্বর হয়ে হাঁপানি উঠে গেছে, নিউমোনিয়া ধরা পড়ছে এবং ব্লাডে ইনফেকশন ধরা পড়ছে, তারপর বুকে কফ জমছে। আমার শিশু বহির্বিভাগে প্রতিদিন এর আগে রুগী আসতো প্রায় 250 থেকে 300। এখন আমার বর্তমান রুগী প্রায় 400 থেকে 450, 500। 400-450 রুগী দেখতে আমাদের মানে ঘাম বেড়ে যায়। পাবনার হাসপাতালগুলোতে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর চাপ বেড়েছে। জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে 40 শয্যার বিপরীতে ভর্তি আছে প্রায় 150 রোগী। ডায়রিয়া হয়েছে 3 দিন হয়েছে, স্যালাইন দিয়েছি, স্যালাইন দিয়ে ডাক্তার দেখাই নেই। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যার চেয়ে প্রায় 4 গুণ বেশি রোগী ভর্তি আছে। নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডেও রোগীদের উপচে পড়া ভিড়। গরমের কারণে আমার বাচ্চা ডায়রিয়া হয়েছে আজ 4 দিন যাবত।
ফুলকুবা হাসপাতালে নিয়ে একদিন ভর্তি রাখিছিলাম, পরে ওখান থেকে কুষ্টিয়াতে নিয়ে আসছি। একবার পাতলা পায়খানা হয়েছিল, আমরা রিলিজ করে নিয়ে গেছিলাম, পুনরায় আবার হয়েছে। এই অবস্থায় শিশুদের দিনের বেলায় ঘরের মধ্যে রাখা এবং বাড়িতে তৈরি তরল খাবার বেশি খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। প্রয়োজনের বাইরে দিনের বেলা বের হবে না, বাসায় থাকবে। ঘেমে গেলে বাচ্চার পরিবারের সদস্যরা বারবার গাটা মুছিয়ে দিবে। এসব জেলা ছাড়াও পিরোজপুর, চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী, টাঙ্গাইল সহ তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়া প্রতিটি জেলার হাসপাতালে গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এটি জানাতে বরিশাল থেকে যুক্ত হবেন সহকর্মী আলামিন। আলামিন, যেটা জানতে চাই যে এই পরিস্থিতিতে হাসপাতালগুলোতে যেহেতু শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি, তারা কিভাবে সামাল দিচ্ছেন এবং কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? দেখুন, যে গরম পড়ার সাথে সাথে কিন্তু আসলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতালে কিন্তু রোগীর চাপ বেড়েছে। সেক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু ওয়ার্ড রয়েছে দ্বিতীয় তলায়, সেখানে কিন্তু 36টি বেড রয়েছে এবং তৃতীয় তলায় কিন্তু 10টি বেড রয়েছে। সব মিলিয়ে 46টি বেডের বিপরীতে কিন্তু এখন 200রও অধিক শিশু এখন চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও কিন্তু বড়রাও কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং তারাও ভর্তি হচ্ছেন। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি, এক বেডে কিন্তু একের অধিক রোগী কিন্তু ভর্তি থাকছেন এবং ফ্লোরেও কিন্তু রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা যতদূর সম্ভব রোগীদের রাখার চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে আসলে যেসব রোগী মোটামুটি সুস্থ হচ্ছেন তাদেরকে কিন্তু আসলে রিলিজ দিয়ে দেওয়া হচ্ছে এবং অন্য যারা রোগী রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আবার ভর্তি রাখা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মেঝেতেও কিন্তু শিশুরা চিকিৎসা নিচ্ছেন এবং সেক্ষেত্রে মেঝে পরিষ্কার রাখার বিষয়টি তারা দেখছেন এবং তারা বলছেন যে আসলে যেহেতু কোনো তাদের কাছে আর কোনো নাই, সেক্ষেত্রে কিন্তু রোগীদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এবং বহির্বিভাগে আমরা যেটি দেখেছি যে দৈনিক দেখছেন এবং আউটডোরে কিন্তু 4জন চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু দেখছেন এবং আউটডোরে কিন্তু 4জন চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু এই রোগীদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন। আপনারা জানেন যে বরিশালের যে বিভিন্ন জেলা উপজেলা রয়েছে সেখান থেকেও কিন্তু রোগীরা আসছেন এবং সেক্ষেত্রে কিন্তু রোগীর চাপটা একটু বাড়ছে এবং চিকিৎসকরা বলছেন স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোতে যদি চিকিৎসা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই চাপ সামলানো সম্ভব এবং তারা কিন্তু ইতিমধ্যে যে চাপ সামলানোর ক্ষেত্রে যেসব যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় কিন্তু তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং তারা বলছেন যে এই সমস্যা তারা সমাধান করতে পারবেন এবং আগামীতে যদি চাপ আরো বাড়ে সেক্ষেত্রে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রামে চিকিৎসক মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা গত 18 এপ্রিল এই কর্মসূচির ঘোষণা দেয়। নগরীর বেসরকারি কোনো হাসপাতালে রোগীরা আসলেও সেবা দেওয়া হচ্ছে না, কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে না ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। গত 10 এপ্রিল পটিয়ায় দুর্ঘটনায় আহত রোগীকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে ডাক্তার রক্তিম দাসকে মারধর করা হয়। এছাড়া 14 এপ্রিল আরেকটি বেসরকারি হাসপাতালে এক শিশু মৃত্যুর পর ডাক্তার রিয়াজ উদ্দিনকেও মারধর করে রোগীর স্বজনরা। এসব ঘটনায় আলাদা মামলা হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষী বাস চালক এবং সহকারীকে গ্রেপ্তার। কাপ্তাই সড়ক থেকে এবি ট্রাভেলস এবং শাহ আমানত বাস তুলে দেওয়া সহ নানা দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আন্দোলনের বিপাকে পড়েছেন সড়কের দুই পাশে চলাচলকারী লোকজন। আর বিষয়টি সমাধানে আলাপ আলোচনা চলছে বলে জানিয়েছে চুয়েট প্রশাসন। মঙ্গলবার সকাল 9টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের প্রধান ফটকের সামনে কাপ্তাই সড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা গাছের গুঁড়ি ফেলে ও টায়ার পুড়িয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। মুহুর্মুহু স্লোগানে চালক ও সহকারীর শাস্তির দাবি জানায়। পরে কাপ্তাই সড়কে এভি ট্রাভেল ও শাহ আমানত পরিবহন বন্ধ করে দেয়া, সড়ক প্রশস্ত করা সহ 9 দফা দাবি জানায়। খুনি ড্রাইভার, তার সহযোগীদের খুবই দ্রুত গ্রেফতার এবং এদের সহ শাহ আমানত বাস কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কমপক্ষে 5টি নতুন বাস সংখ্যা বৃদ্ধি করতে চাই এবং বিআরটিসি কর্তৃক শুধুমাত্র স্টুডেন্টদের জন্য
পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণ মাস্ট করতে হবে। এই সময় রাস্তার উভয় পাশে বেশ কিছু যানবাহন জমে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন। তারাও চান দ্রুত সমাধান। গোডাউন থেকে হচ্ছে পাহাড়তলি, আবার এখান থেকে টাউনে যাওয়া, কি পরিমাণ ভোগান্তি। আমরা তো একটা গাড়িতেই চলে যেতাম। শৃঙ্খলার মধ্যে আসতে হবে। হ্যাঁ, রোড এবং হাইওয়ে অথরাইজের যে নিয়ম কানুন আছে এইটা মেনে গাড়ি চালাতে হবে। দুপুরে নিহত শিক্ষার্থী তৌফিকের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় বিষয়টি সমাধানে আলোচনা চলছে বলে জানান চুয়েটের উপাচার্য। আমরা সরকারের প্রশাসনের সাথে যোগাযোগ করতেছি, কাজ করতেছি এবং আলোচনা শুরু করছি। ব্যাপারে গাড়ি চলতেছে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। রোডের মধ্যে স্পিড কন্ট্রোলের বিভিন্ন টেকনিক ব্যবস্থা করতে হবে, কাপ্তাই রোড ওয়াইড করতে হবে। এগুলাকে সাথে আমরা ছাত্রের সাথে আমি একমত। সোমবার বিকেলে শাহ আমানত পরিবহনের বাসের ধাক্কায় মারা যান চুয়েট শিক্ষার্থী শান্তু সাহা ও তৌফিক হাসান। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে আজ। সকাল থেকে প্রার্থীর মধ্যে নানা প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিশ্রুতি দেন বিজয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করার। লক্ষ্মীপুরে প্রতীক পেয়ে প্রার্থীরা যান ভোটারদের কাছে, চালান আনুষ্ঠানিক প্রচারণা। কুমিল্লায় প্রথম ধাপে 4 উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া চাঁদপুরের 2 উপজেলায় প্রতীক বরাদ্দের পরই প্রচারে নামেন প্রার্থীরা। আমি রামগতিবাসীকে আমার এই টিয়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আমি আজকের এই মুহূর্ত থেকে বিনীত অনুরোধ করব। আমি আশাবাদী এই কমলনগরের প্রতিটি জনগণ আমি 5 বছর তাদেরকে যে সেবা দিয়েছি তারা সন্তুষ্ট। আগামীতেও আমাকে ব্যাপক ভোটের ব্যবধানে তারা নির্বাচিত করবে, আমি এইটুকু। প্রথম ধাপে উপজেলা নির্বাচনে 7 চেয়ারম্যান, 9 ভাইস চেয়ারম্যান, 10 মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এছাড়াও যৌথ অভিযান থাকায় বান্দরবানের 3 উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই কথা বলেন। ইসি সচিব বলেন, বর্তমানে বান্দরবানের থানচি, রোমা ও রংছড়ি উপজেলায় অধিক সংখ্যায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এজন্য এই 3 উপজেলার নির্বাচন স্থগিত। 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে আন্তঃমন্ত্রণালয় সভা করেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। 4 ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনের পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ছিল সভার মূল বিষয়। এ সময় ইসি সচিব সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবারের উপজেলা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তিনি আরও বলেন, পার্বত্য জেলা বান্দরবানের 3টি উপজেলা থানচি, রুমা এবং রংছড়িতে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় এই 3 উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। পার্বত্য জেলা বান্দরবানের 3টি উপজেলাতে, বিশেষ করে থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে। তাই আপাতত এই 3টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব। সবকিছু ঠিক থাকলে দুবাই থেকে মে মাসের মাঝামাঝি দেশে ফিরবে এমভি আব্দুল্লাহ জাহাজ। এক ভিডিও বার্তায় এমভি আব্দুল্লাহ ক্যাপ্টেন আব্দুর রশিদ এই তথ্য জানান। তিনি বলেন, দুবাইয়ের আলহামরিয়া বন্দরে কয়লা খালাস এবং নতুন পণ্য নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। যদি ঠিক থাকে আমরা হামরিয়া পোর্টে আমাদের কার্গোগুলো ডিসচার্জ করে সংযুক্ত আরব আমিরাতের কোনো পোর্ট থেকে চট্টগ্রামের জন্য কার্গো লোড করে ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দেব এবং আশা করছি মে মাসের মাঝখানে আমরা চট্টগ্রাম বন্দরে পৌঁছাবো ইনশাল্লাহ। রাজশাহীর পদ্মা নদীতে নিখোঁজের 2 ঘন্টা পর 3 কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুপুরে নগরীর শ্যামপুর বালুরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর 1টার দিকে ওই ঘাটে গোসলে নামেন কয়েকজন। এদের মধ্যে 3 কিশোর পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধারের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় 2 ঘন্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা মতিহার এলাকায় যুবরাজ, নুরুজ্জামান এবং আরিফ, তারা সবাই মাদ্রাসা শিক্ষার্থী। এই ঘটনার 2 দিন আগেও পবা উপজেলার হরিপুরে পদ্মায় গোসলে নেমে মৃত্যু হয় 2 কিশোরের।
কুমিল্লার দাউদকান্দিতে বাস চাপায় এক পরিবারের 4 সদস্য নিহতের ঘটনায় মামলা হয়েছে। সকালে নিহত শাহিনুর আক্তারের ভাই বাদী হয়ে হাইওয়ে থানায় মামলাটি করেন। ঘাতক বাসটি ধরতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাতে দাউদকান্দির রায়পুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন 4 পথচারী। এ সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান শাহিনুর বেগম এবং তার মা দিলবার নেসা। আহত অবস্থায় শাহিনুরের 2 মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। ফরিদপুরের মধুখালীতে 2 শ্রমিককে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকাল 10টায় ঢাকা মাগুরা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন তারা। এ সময় বন্ধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার 2 পাশে সৃষ্টি হয় যানজটের। পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শব্দ দূষণে বগুড়া শহরে অনেকেই শ্রবণ শক্তি হারাচ্ছেন। এই তথ্য মোহাম্মদ আলী হাসপাতালের। উচ্চ শব্দের কারণে মৃত্যু ঝুঁকিও তৈরি হচ্ছে। সাম্প্রতিক এক জরিপে এই শহরে বিভিন্ন এলাকায় সহনীয় মাত্রা 20 ডেসিবেলের বেশি শব্দ শনাক্ত করে পরিবেশ অধিদপ্তর। দূষণ থেকে বাঁচতে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ দাবি করেছে বগুড়াবাসী। বগুড়া শহরের অন্যতম আবাসিক এলাকা নিশিন্দারা। এখানে শব্দের সহনীয় মাত্রা 55 ডেসিবেল। তবে পরিবেশ অধিদপ্তর এখানে 76 ডেসিবেল পর্যন্ত শব্দ নিরূপণ করেছে। এছাড়া হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সহনীয় মাত্রার দ্বিগুণ শব্দ থাকে দিনের বেশিরভাগ সময়। প্রত্যেকটা জায়গায় নির্ধারিত মানমাত্রার চেয়ে বেশি মাত্রার শব্দ উৎপন্ন হচ্ছে। আমরা শব্দ দূষণ রোধে আমরা নিয়মিত মনিটরিং করছি এবং মোবাইল কোর্ট পরিচালনা করছি। শব্দ দূষণ নিরসনের জন্য আমরা আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোহাম্মদ আলী হাসপাতালের হিসাবে শ্রবণ জটিলতায় চিকিৎসা নিতে আসা মানুষের প্রায় 5% স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারাচ্ছেন, যার বেশিরভাগই ঘটছে উচ্চ শব্দের কারণে। শুধু রাস্তায় উচ্চ শব্দ নয়, হেডফোনের ব্যাপক ব্যবহারেও ক্ষতি হচ্ছে মানুষের। রোগীরা আসেন শ্রবণ শক্তির সমস্যা নিয়ে। তারা বেশিরভাগই ইন্ডাস্ট্রিয়াল এলাকা কিংবা হাই নয়েজ পলিউটেড এরিয়া থেকে আসতেছেন। তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা স্থায়ীভাবে শ্রবণ শক্তি হারিয়ে ফেলছেন। অনেকটা নীরব ঘাতকের মতো কাজ করা এমন শব্দ দূষণ থেকে বাঁচতে চান বগুড়াবাসী। এজন্য সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর ভূমিকার দাবি তাদের। সকাল 9টায় আসি, রাত 10টায় যাই, কোনো সময় 1 মিনিটের জন্য আমি এই পেঁপু শব্দ বন্ধ পেলাম না। এই জিনিসটা আমাদের প্রশাসনিক দিক দিয়ে একটা পদক্ষেপ নেওয়া উচিত। পরিবেশ অধিদপ্তরের হিসাবে বগুড়ায় সবচেয়ে বেশি শব্দ দূষণ হয় 7 মাথায়। এই বাণিজ্যিক এলাকায় সহনীয় মাত্রা 70 হলেও পাওয়া যায় 96 ডেসিবেল পর্যন্ত। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। পিরোজপুর সদরে পূর্বশত্রুতার জেরে সোহাগ শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতরাতে উপজেলার বৈরমপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সাথে সোহাগ এবং তার পরিবারের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহীদুল নামে একজন খুন হন। সেই মামলায় প্রধান আসামি ছিলেন সোহাগ। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। নিহতের ভাই শিপন শেখের দাবি, রাতে বাড়ির কাছে শামসু এবং তার সহযোগীরা সোহাগকে কুপিয়ে পালিয়ে যায়। ভাইয়া ভাগতে গেছিল, তখন আর কি তারা পিছন দিয়ে আর কি আঘাত করে ওইখানে 8-10 জনে মিলে তারপর আর কি নৃশংসভাবে তারে হাত পা কাটে ফেলাইছে। বাগান দিয়ে ওই দ্বন্দ্বের আক্রোশে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। মামলা হয়েছে। বান্দরবানের রুমায় সেনাবাহিনী অভিযানে গোলাগুলিতে নিহত এক কেএনএফ সদস্যের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সকালে রুমা হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত কেএনএফ সদস্য লালরেন রোয়াত বম রুমার সুংসাং পাড়ার বাসিন্দা। আইএসপিআর জানায়, গতকাল রুমা উপজেলার মুনলাই পাড়ায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে কেএনএফ এর সাথে গোলাগুলি বিনিময় হয়। এ সময় ওই কেএনএফ সদস্য নিহত হয়। উদ্ধার করা হয় গোলা বারুদ সহ বিভিন্ন সরঞ্জাম। চলমান তাপপ্রবাহে গাজীপুরে অন্তত 10টি পয়েন্টে সড়কের পিচ গলে গেছে। সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চাকায় পিচ লেগে যাচ্ছে বলে জানান চালকরা।
তবে স্থানীয়দের দাবি নিম্নমানের কাজ হয় একটু গরম পড়তেই পিচ উঠে যাচ্ছে। এই অবস্থা সৃষ্টি হয়েছে কালিয়াকৈর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত আঞ্চলিক সড়কের অন্তত 10টি স্থানে। এই সড়কের মেদি আশুলাই, চেয়ারম্যান বাড়ি, পাইকপাড়া সহ আশেপাশের এলাকায় বেশি সমস্যা দেখা গেছে। গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরীফ জানিয়েছেন, তীব্র তাপপ্রবাহের কারণে রাস্তার পিচ গলে যাচ্ছে। ধান নয়, বাঁশের ফুলের বীজ থেকে তৈরি হচ্ছে চাল। তা দিয়ে রান্না হচ্ছে ভাত, পায়েস। আবার সেই চালের আটা তৈরি করে বানানো হচ্ছে রুটি। অনেক পুরনো এই বিষয়টি নতুন করে সামনে এসেছে দিনাজপুরের ফুলবাড়িতে। এতে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলোয়ারি ইউনিয়নের লালদিঘি গ্রামটিতে প্রচুর কাঁটাযুক্ত বেড়া বাঁশঝাড় রয়েছে। এসব বাঁশগাছে প্রায় 40 বছর পর ফুল আসে। সেসব ফুলে ধানের মতো বীজ থাকে। বহু বছর পর গ্রামের বাঁশঝাড়গুলোতে ফুল এসেছে। গ্রামের আদিবাসীরা পুরনো ঐতিহ্য অনুযায়ী সেই বীজ সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় চালের মতো এক ধরনের দানা বের করছেন। তা দিয়ে রান্না করছেন ভাত, পায়েস। আবার সেই বীজের আটায় তৈরি হচ্ছে রুটিও। দাদা বাপ দাদা 14 গোষ্ঠীতে বলে এলাম, মাত্র বলে 3 বার হয়েছে। এই দে কুটো বানা করে ভাত রাঁধেও খায়, রুটি বানিয়েও খায়। বাঁশের বীজকে মুখরোচক খাবার হিসেবে ব্যবহারে এলাকাতে আলোড়ন তৈরি হয়েছে। আমন ধান, এই ধানের যে চালটা আসে তার চেয়ে একটু কম আসে চাউল ওজনে। তো 1.5 মণ ধানে 1 মণ চাউলে আলো ধানে ইরি ধানের, আর বাঁশের ধানে কিন্তু ওই 1 মণ নয় বা বোধহয় 7-8 কেজি চাউল আসে। ফুল থেকে যেটা হচ্ছে সেটা মনে করেন যে এর আগেও হয় আর কি, আমি শুনছি। তো এটা নালি গ্রামে হয়তো আদিবাসী পাড়ায় আর হয়তো এর আগেও বের করছে, এখনও হয়তো বের করতেছে। বাঁশের বীজ থেকে তৈরি খাবার ঔষধি গুণ সম্পন্ন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। এটার একটু মেডিসিনাল বা ঔষধি গুণাগুণ রয়েছে, তবে সব ধরনের প্রজাতির বাঁশের ক্ষেত্রে এটা নেই। এটা কিছু স্পেসিফিক প্রজাতির ক্ষেত্রে রয়েছে। তো আমরা এই বিষয়টা নিয়ে আমাদের যে ধান গবেষণা প্রতিষ্ঠান আছে তার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ওনার সাথে কথা বলেছি। বেড়াবাঁশ মারা যাওয়ার আগে গাছে ফুল দেখা দেয় বলে জানান আদিবাসীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্মাণ কাজ শেষ হওয়ার 5 বছরেও চালু হয়নি কিশোরগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী মেয়েদের স্কুল এবং আবাসিক হল। অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে অবকাঠামো এবং দামি সরঞ্জাম ও আসবাবপত্র। সমাজ কল্যাণ বিভাগ বলছে, লোকবল না থাকায় চালু করা যাচ্ছে না স্কুলটি। দ্রুতই লোকবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটি চালুর আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। কিশোরগঞ্জ শহরের সরকারি বালিকা শিশু পরিবারের ভেতরে ঢুকলেই চোখে পড়বে সাইনবোর্ডবিহীন দোতলা ভবন, যেটি মূলত জেলার দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশুদের জন্য নির্মিত আবাসিক স্কুল। 2019 সালে 1,62,00,000 টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। তবে নির্মাণের 5 বছরেও চালু হয়নি প্রতিষ্ঠানটি। এতে সরকারিভাবে থাকা, খাওয়া এবং পড়ালেখার সুবিধা বঞ্চিত হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী মেয়েরা। স্থানীয়দের অভিযোগ, এটি চালুর উদ্যোগ না থাকায় ব্যর্থ হচ্ছে মানুষের পাশে দাঁড়াতেই সরকারের উদ্যোগ। 5 বছর ধরে বিল্ডিংটি পড়ে আছে, এর কোনো কার্যক্রম নাই। এটা দুঃখজনক বিষয়। অচিরেই লোকবল নিয়োগ করে এই প্রকল্পটি চালু করা হোক। লোকবলের অভাবে প্রতিষ্ঠানটি চালু করা যাচ্ছে না বলে জানালেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। আর জনবল নিয়োগের চেষ্টা চলছে বলে জানান জেলা প্রশাসক। দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিক্ষার্থীদের এখানে অবস্থান করে লেখাপড়া করবে, একটা হোস্টেল। এটি মূলত জনবলের অভাবেই মূলত এটা চালু করা যাচ্ছে না। এটা নিয়ে মন্ত্রণালয়ের সাথে আমাদের পত্র যোগাযোগ হয়েছে, আমি নিজেও কথা বলেছি। আশা করছি যত দ্রুত সম্ভব মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে, তারা লোকবল দিলে সংস্থান হলে আমরা সেটা চালু করবো ইনশাল্লাহ। প্রতিষ্ঠানটি চালু হলে 10 জন দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশু থাকা, খাওয়া এবং পড়ালেখার সুযোগ পাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নীলফামারীর কিশোরগঞ্জে মাটি খননের সময় মাইন, মর্টারশেল, গ্রেনেড এবং 303 রাইফেলের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলার সিট রাজীব এলাকায় তিস্তা ক্যানেলের সংস্কার কাজের মাটি খননের সময় শ্রমিকরা একটি পোটলার মধ্যে শোক খুঁজে পায়। পরে ঘটনাস্থল থেকে 2টি মাইন, একটি মর্টারশেল, একটি গ্রেনেড এবং একটি 303 রাইফেলের ধ্বংসাবশেষ উদ্ধার করে পুলিশ। স্বাধীনতা যুদ্ধের সময় এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাইফেলের যন্ত্রাংশ মরিচা ধরে অকেজো হয়ে পড়লেও মাইন এবং মর্টারশেল তাজা আছে বলে জানান পুলিশ সুপার গোলাম সবুর। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
চাঁদপুরে আগুনে পুরনো পোশাক মুদির গুদাম সহ 14টি ব্যবসা প্রতিষ্ঠান। পরে শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে এই দুর্ঘটনা ঘটে। তারপর ফায়ার সার্ভিস জানায় ভোরে একটি চা দোকানের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত। দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে উদ্যানের 2 নম্বর গেট এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম জানান, সকালে উদ্যানের কর্মকর্তা কর্মচারীরা হাতির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়। মৃত হাতির মাথায় ক্ষত চিহ্ন আছে, দাঁতগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। পুলিশের ফরেনসিক টিম এবং বন বিভাগ সহ একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেরিনারি সার্জন হাতির ময়না তদন্ত করবে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এবং সিআইডির একটা ফরেনসিক টিম এসে তাদের স্যাম্পল কালেকশন করছে। যে এখান থেকে যে প্রাথমিকভাবে ওরাও ধারণা করছে যে এটা যে বাইরে থেকে কোথাও মৃত হাতি এখানে নিয়ে এসে ফেলে রাখা হয়েছে। হাতির মৃত্যুর কারণটা পোস্টমর্টম করার পরে হয়তো আমরা জানতে পারবো। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের আয়োজনে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।